বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তান ফেরত সিনিয়র আর্মি অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল খাজা ওয়াসিউদ্দিন এবং মেজর জেনারেল এম.আই. করিম। পাকিস্তান আর্মিকে সহযোগিতা করার জন্য মেজর জেনারেল এম.আই. করিমকে চাকরি থেকে অবসর দেওয়া হয়। পাকিস্তান থেকে ফেরত আসার দিন লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিউদ্দিনকে বিমানবন্দরে জেনারেল ওসমানী অভ্যর্থনা জানান। ওসমানী উদ্যোগী হয়ে তাকে মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করান। ফলে সেনানিবাসে জোর গুজব ছড়িয়ে পড়ে মেজর জেনারেল শফিউল্লাহর স্থলে লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিউদ্দিনকে সেনাপ্রধান করা হবে। মেজর জেনারেল শফিউল্লাহ একদিন আমাকে জিজ্ঞেস করেন এই সম্পর্কে আমি কিছু জানি কিনা। উত্তরে আমি এই সম্পর্কে কিছুই জানি না বলে জানাই। তিনি আমাকে এই সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য বলেন। আমি টেলিফোনে সাক্ষাৎকারে ব্যবস্থা করে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাসভবনে ওই রাতেই দেখা করি। আমি তাকে জানাই যে আর্মিতে জোর গুজব জেনারেল ওয়াসিউদ্দিনকে সেনাপ্রধান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি জানতে চান আমি কোথা থেকে এই ধরনের খবর পেলাম। একটু থেমে প্রধানমন্ত্রী বললেন, একজন পরীক্ষিত খাঁটি দেশপ্রেমিক বাঙালি কেবল বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধান হওয়ার যোগ্যতা রাখে। এরপর আমি সেনানিবাসে চলে আসি এবং মেজর জেনারেল শফিউল্লাহকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আলোচনার বিষয়ে অবহিত ও আশ্বস্ত করি। যা হোক, ওই আত্মীকরণের পর থেকে পাকিস্তান প্রত্যাগত ও মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে স্নায়ুযুদ্ধের মতো অবস্থা বিরাজ করছিল। প্রত্যাগত অফিসাররা সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব মেনে নিতে পারছিলেন না, যদিও তারা চাকরির খাতিরে বাহ্যিকভাবে অধিনায়কত্ব মেনে নিচ্ছিলেন, কিন্তু ভেতরে ভেতরে মুক্তিযোদ্ধা অফিসারদের সমালোচনা করতেন এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করতে সচেষ্ট থাকতেন। এই ধরনের অবস্থা সেনাবাহিনীর ঐক্য এবং শৃঙ্খলার জন্য মোটেই সহায়ক ছিল না। আত্মীকরণের ফলে সৃষ্ট মুক্তিযোদ্ধা অমুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, বাসস্থান, পোশাক, খাওয়া দাওয়া ইত্যাদির স্বল্পতাহিত সামরিক বাহিনীতে তখন কিছুটা অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে খাদ্য অভাব, পরিবহন সংকট, যোগাযোগ ব্যবস্থা এবং জরুরি পণ্য সামগ্রী আমদানির ব্যয় মেটানোর কারণে সামরিক বাহিনীতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া সম্ভব ছিল না। তাছাড়া তৎকালীন বেসামরিক নীতি নির্ধারকদের একটি অংশ সামরিক বাহিনীতে বেশি সুযোগ সুবিধা দিতে অনিচ্ছুক ছিলেন এই অজুহাতে যে সামরিক বাহিনীতে পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া হলে অন্যান্য আধা সামরিক বাহিনী তথা পুলিশ, বিডিআর, আনসার ইত্যাদি বাহিনীকেও দিতে হবে। মনে পড়ে তৎকালীন ব্রিগেডিয়ার সি.আর. দত্ত একদিন অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমাকে জানান, বেসামরিক প্রশাসনের জনৈক সচিব এক নীতি নির্ধারণী সভায় অত্যন্ত খেদের সঙ্গে বলেছেন, সামরিক বাহিনীর ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্টে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না। তা করলে আনসার, বিডিআর এবং রক্ষী বাহিনীকে একই সুযোগ দিতে হবে। সে সময় সামরিক বাহিনীতে এই নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সব দেশেই সামরিক বাহিনীর সিএসডিতে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়। এই ধরনের পরিস্থিতিতে আর্মিকে সুশৃঙ্খল এবং নিয়মানুবর্তিতার মধ্যে প্রশিক্ষণে রাখা অধিনায়কদের জন্য সহজসাধ্য ছিল না। 1974 সালের প্রথম দিকে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত মাঝারি ধরনের 30টি ভারী রাশিয়ান T-54 ট্যাঙ্ক বাংলাদেশকে উপহার দেন। আমি তখনও ঢাকা ব্রিগেড কমান্ডার। ট্যাঙ্কগুলো নিয়ে আসার জন্য তৎকালীন ব্রিগেডিয়ার মীর শওকত আলীর নেতৃত্বে একদল সামরিক প্রতিনিধি দল মিশর সফরে যান এবং ট্যাঙ্কগুলো জুন ও জুলাই মাসে এসে ঢাকায় পৌঁছায়। একদিন কথা প্রসঙ্গে আমি প্রধানমন্ত্রীর কাছে ট্যাঙ্কগুলোকে উত্তরবঙ্গের রংপুর সেনানিবাসে পাঠানোর প্রস্তাব করি, কারণ ঢাকায় এই ধরনের ট্যাঙ্ক রাখার প্রয়োজন নেই এবং প্রশিক্ষণ দেওয়ারও সুযোগ সুবিধা নেই। এছাড়া পাকিস্তান আমলে আনিত প্রথম ট্যাঙ্কগুলো সার্বিক বিবেচনাপূর্বক রংপুরে পাঠানো হয় এবং সেখানে ট্যাঙ্ক রেজিমেন্টও ছিল। কিন্তু প্রধানমন্ত্রী আমার কথার কোনো গুরুত্ব দেননি। দুঃখজনক হলেও সত্যি, 1975 সালে মুজিব হত্যার সময় ওই ট্যাঙ্কগুলোই ব্যবহার করা হয়েছিল। অবশ্যই এর আগেই আমাকে ঢাকা ব্রিগেড থেকে সরিয়ে লগ এরিয়ার অধিনায়ক নিযুক্ত করা হয়। উল্লেখ্য, পাকিস্তান থেকে প্রথম যখন এই অঞ্চলে ট্যাঙ্ক আনা হয় তখন আমি ঢাকায় পূর্ব পাকিস্তানের সামরিক প্রধানের এডিসি। প্রসঙ্গত বলতে হয়, ঢাকা ব্রিগেডের কমান্ডার থাকাকালে 1973 সালে সম্ভবত জুলাই মাসের কোনো একদিন ভোরে অতর্কিতে আমি আমার অধীনস্থ প্রথম ল্যান্সারের পরিদর্শনে যাই। এই ইউনিটে মুজিব হত্যাকারী মেজর ফারুক তখন কর্মরত ছিল। আমি যখন ইউনিট পরিদর্শনে যাই তখন প্রশিক্ষণ চলার কথা, অথচ গিয়ে দেখতে পাই ইউনিটের লোকজন ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক সেদিক ঘোরাফেরা করছে, কেউ বা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। ইউনিটে তখন 800-900 সৈন্য। আমি তাদের বিশৃঙ্খল অবস্থা দেখে আমার অফিসে ফেরত আসি এবং ইউনিটের অধিনায়ককে আমার অফিসে ডেকে এনে আনার ব্যবস্থা করার লিখিত কারণ দর্শানোর নির্দেশ দেই। বলা বাহুল্য, তার জবাব সন্তোষজনক ছিল না। কয়েকদিন পরে যখন তার পদোন্নতির জন্য আর্মি প্রমোশন বোর্ডের মিটিং চলছিল সেনাপ্রধানের সভাপতিত্বে, তখন আমি তার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতির জোরালো বিরোধিতা করি। অবশ্য তার কিছু শুভাকাঙ্ক্ষী বোর্ড সদস্য পদোন্নতির জন্য সুপারিশ করেন,
ওই অফিসার 1959 সালে পাকিস্তানের কোহট থেকে স্বল্পমেয়াদী কমিশন পান। সেই হিসেবে জ্যেষ্ঠ ছিলেন, কিন্তু তার ইউনিটে বিশৃঙ্খলা থাকায় ব্রিগেড কমান্ডার হিসেবে আমি তাকে পদোন্নতি পাওয়ার অযোগ্য মনে করি এবং বোর্ডে বিরোধিতা করি। ফলে বোর্ড তাকে প্রমোশন স্থগিত রাখতে বাধ্য হয়। অবশ্য পরের ডিসেম্বর মাসে আমার উত্তরসূরির সুপারিশে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান। ভাগ্যের নির্মম পরিহাস, 1975 সালের 15 আগস্ট ওই অফিসারের অধীনস্থ অফিসার ফারুক ট্যাঙ্ক নিয়ে রাষ্ট্রপতি শেখ মুজিব হত্যায় অন্যতম ভূমিকা পালন করে। তবে ঘটনার সময় ফারুকের সেই অধিনায়ক নৈমিত্তিক ছুটিতে ছিলেন। 1973 সালের মাঝামাঝি থেকে দেশের খাদ্য পরিস্থিতি, বিতরণ এবং আনুষঙ্গিক প্রশাসনিক ব্যবস্থা ক্রমাবনতির দিকে যেতে থাকে। সে বছর বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কোনো কোনো স্থানে, বিশেষ করে উত্তরবঙ্গে, দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজমান ছিল। খাদ্যশস্য, অন্যান্য পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে চলে যায়। এই পরিস্থিতিতে বর্ষিয়ান রাজনৈতিক নেতা মাওলানা ভাসানী সরকারের বিরুদ্ধে আমরণ অনশন ধর্মঘট শুরু করেন। ফলে রাজনৈতিক মঞ্চ আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই অনশনের কারণে মাওলানা ভাসানীর শারীরিক অবস্থা ক্রমশই দুর্বল হয়ে পড়ে এবং মৃতপ্রায় অবস্থায় উপনীত হল। ফলে সর্বত্র এই আশঙ্কা ছড়িয়ে পড়ে, যদি অনশনে মাওলানা ভাসানীর মৃত্যু ঘটে তবে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সামরিক বাহিনীতেও এর প্রভাব পড়বে। তৎকালীন সেনাপ্রধান আমাকে ঢাকা সেনানিবাসী সৈন্যদলের মনোবল সম্পর্কে সতর্ক থাকতে বললেন। আমি তাকে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে বলি, কারণ আমি পূর্ব থেকে এই ব্যাপারে সতর্ক ছিলাম। আমি নিয়মিত আমার অধীনস্থ ইউনিট কমান্ডারদের সঙ্গে বৈঠক করতাম। তাদেরকে সর্বদা চেইন অফ কমান্ড ঠিক রেখে সতর্ক থাকতে হুঁশিয়ার করি এবং ইউনিটে যেন কোনোরূপ রাজনৈতিক প্রভাব বিস্তার লাভ না করে সে ব্যাপারে নির্দেশ দেই। প্রধানমন্ত্রী শেখ মুজিবের অনুরোধে মাওলানা ভাসানী অনশন ভঙ্গ করেন, কিন্তু তখনও দেশের সার্বিক পরিস্থিতি ক্রমাবনতির দিকে যাচ্ছিল এবং জনগণের মধ্যে অস্থিরতা ও হতাশা বিরাজ করছিল। এই সময় সীমান্ত দিয়ে চোরাই পথে বিপুল পরিমাণ পাট ও চাল ভারতে চলে যাচ্ছিল, আর ভারত থেকে আসত কাপড়সহ অন্যান্য তৈরি জিনিস। এমনিতেই সে বছর দেশে খাদ্যশস্য কম উৎপাদিত হয় এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্যের দাম প্রায় 5 গুণ বেড়ে যায়। এ অবস্থায় ঘাটতি মেটানোর জন্য বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাংলাদেশের সঙ্গত কারণেই ছিল না। দাম বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী সৃষ্ট বিরূপ পরিস্থিতির কারণে বাংলাদেশে বাকিতে শস্য কিনতেও পারছিল না। এদিকে কিউবায় পাট রপ্তানির অজুহাতে যুক্তরাষ্ট্র খাদ্য সাহায্য দিতে অস্বীকৃতি জানায়। বৈশ্বিক এই পরিস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে দেশে বিভিন্ন স্তরের দুর্নীতি, স্বজনপ্রীতি, চোরাচালান, অরাজকতা ইত্যাদি। তার উপর ছিল জাসদের গণবাহিনী ও সর্বহারা পার্টির গুপ্ত হামলা, অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যকলাপ। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে থাকে হু হু করে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে।